শহরের খুব কাছাকাছি রতন নামের এক অটো ড্রাইভার তার মেয়ে সুধা আর স্ত্রী শ্যামলীকে নিয়ে বাস করতেন। রতন অটো চালিয়ে যা ইনকাম করত তা দিয়ে তাদের সংসার এবং তার মেয়ের পড়াশোনার খরচ ভালোভাবেই চলে যেত। কি গো শুনছো? আমি কাজে বেরোচ্ছি। আচ্ছা, এসো, সাবধানে যেও। রতন এই কথা বলে কাজের জন্য বেরিয়ে পড়ে। বাকি দিনগুলোর মতোই রতন প্যাসেঞ্জার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা গাড়ি এসে রতনের অটোকে ধাক্কা মেরে দেয়। রতনের বেশ কিছু জায়গায় গুরুতর আঘাত লাগে, সাথে তার অটোটারও ক্ষতি হয় অনেক। এই ছেলে, এত তাড়া কিসের? তোমরা বড় গাড়ি নিয়ে চলো বলে মানুষকে কি মানুষ বলে মনে করো না তোমরা? আমার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। আমি তোকে টাকা দেব কিভাবে ভাবছি সেটা? ভিখারি একটা, দাঁড়া, আমি পুলিশে এক্ষুনি ফোন করছি, সেই তোকে টাকা দেবে। ছেলেটি পুলিশের কাছে রতনের নামে মিথ্যে মিথ্যে দোষারোপ করে। পুলিশও বড়লোক ঘরের ওই ছেলেটির কথা শুনে রতনকে অ্যারেস্ট করে নেয়। রতনকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার খবরটা এক প্রতিবেশী এসে রতনের স্ত্রীকে জানায়। রতনের স্ত্রী এইসব কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়। এই মুহূর্তে তার কি করা উচিত সে কিছুই বুঝে উঠতে পারে না। রতনের মেয়েও এই কথা শুনে ভয় পেয়ে যায়। মা, আমরা এখন কি করব? পুলিশ যে বাবাকে ধরে নিয়ে গেল। আমিও কিছু বুঝে উঠতে পারছি না রে মা। কি করব, কোথায় যাব, কার কাছে যাব? রতনের স্ত্রী তখন কিছু একটা ভাবে, তারপর মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে সেইখানে যেখানে রতন কাজ করত। ভাই, শুনেছ তো আমাদের অবস্থার কথা? আমার স্বামী একমাত্র রোজগার করতেন, এখন আমাকেই সংসারটা দেখতে হবে। একটু সাহায্য করুন। রতন তো অটো চালাতো, আপনি কি সেই কাজ পারবেন? আর অটো চালাতে লাইসেন্স লাগে, আছে আপনার কাছে? হ্যাঁ ভাই, রতন আমাকে অটো চালানো শিখিয়েছেন। উনি এটাই বলেছিলেন, যদি আমার কিছু হয়ে যায় সংসারটাকে সামলে রেখো। হয়তো উনি এই দিনের জন্যই বলেছিলেন। আমার লাইসেন্সও আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমাকে একটা ব্যবস্থা করে দিন, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু গাড়িটাকে আপনাকেই সারিয়ে নিতে হবে। এরপর রতনের স্ত্রী তার প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে সেই অ্যাক্সিডেন্ট হওয়া অটোটাকে সারায়। তারপর সে অটো নিয়ে নিজেই নেমে পড়ে রাস্তায়। মলিকে অটো নিয়ে যেতে দেখে লোকজন হাসাহাসি করতে শুরু করে। আজকাল বাড়ির বউ অটো চালাচ্ছে, কালে কালে কত দেখবো। হ্যাঁ, কত কি দেখতে হবে এখন। এই মহিলা দেখছি এবার আমাদের এলাকার নাম ডুবিয়ে ছাড়বে। শ্যামলী তাদের কথা শোনে, কিন্তু সে কিছুই বলে না। মুখ বুজে সব সহ্য করে নেয়, কারণ তার মেয়েকে বড় করা তার একমাত্র লক্ষ্য এখন। সুধা তার মাকে রোজ পরিশ্রম করতে দেখে। তখনই সে সংকল্প নেয় সে তার বাবা মাকে একদিন ঠিক এর মধ্যে থেকে বের করবে। সুধার স্কুলেও এই খবরটা ছড়িয়ে পড়ে। সুধাকে এখানে অনেক অপমানিত হতে হয় তার বন্ধুদের সামনে। কিরে সুধা, শুনলাম তোর বাবা নাকি জেলে এখন? সত্যি তোদের লাজ লজ্জা ভীষণই কম। আমার সাথে এরকম হলে স্কুলে কেন, বাড়ি থেকেই বেরোতে পারতাম না। তোর এই লেম আছে সুধা। সুধার ক্লাস টিচারও তাকে ভালো চোখে দেখে না। ক্লাসে বই আনতে না পারার জন্য সুধাকে অনেক কথা শুনতে হয়। সুধা, যদি বই খাতা আনতে অসুবিধা হয় তাহলে এখন আর ক্লাসে আসার দরকার নেই। ম্যাম, আপনি নিশ্চয়ই আমার পরিস্থিতির কথা শুনেছেন। আমাকে একটু সময় দিন, মা চেষ্টা করছে। দেখো, যা করবে তাড়াতাড়ি করো। আমি খুব বেশি দিন তোমাকে ক্লাসে বই ছাড়া অ্যালাউ করব না। এইসব কথা শুনে সুধার চোখে জল চলে আসে। সে চাইলেও কিছু বলতে পারে না। আমার কাছে ঠিকঠাক বইপত্র নেই, বন্ধুরা আমায় নিয়ে হাসাহাসি করছে, টিচাররাও আমাকে আর অ্যালাউ করবে না। কিন্তু আমায় ভেঙে পড়লে চলবে না, আমায় লড়তে হবে। মায়ের জন্য লড়তে হবে, বাবার জন্য লড়তে হবে। রাত হলে শ্যামলী অটো চালিয়ে বাড়িতে ফিরে আসে। সারাদিন পর মাকে দেখে দৌড়ে সুধা মায়ের কাছে আসে। মা, আজকে সারাদিন তোমার কেমন কাটলো? রোজকার মতোই রে মা, তুই কোনো চিন্তা করিস না। তুই মন দিয়ে লেখাপড়া চালিয়ে যা, আমি তোর পাশে আছি।
এদিকে বিদ্যুতের বিল দিতে না পারলে বাড়িতে ইলেকট্রিসিটি চলে যায়, তাই সুধা রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করে। অন্যদিকে কোচিংয়ে পড়ার সামর্থ্য না থাকায় সুধা চলে যায় লাইব্রেরিতে পড়াশোনা করতে। সুধা যতটুকু খালি সময় পায় ততটুকু সময় সে লাইব্রেরিতে বইয়ের সাথে সময় কাটায়। অন্যদিকে সুধার মাও তার কোনো চেষ্টার খামতি রাখেনি, কিন্তু হঠাৎ একদিন বাড়ির মালিক এসে তাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দেয়, কারণ তারা ঠিকমতো বাড়ি ভাড়া দিতে পারছিল না। যদি বাড়ি ভাড়া দিতে না পারেন তাহলে এখান থেকে চলে যান। দয়া করে একটা মাস সময় দিন দাদা, আমি ঠিক টাকা দিয়ে দেব। শুধু একটা মাস দাদা। না, আপনারা বেরিয়ে যান এখান থেকে। এখন সুধা আর তার মা রাস্তার পাশে একটা ত্রিপল টাঙিয়ে সেখানে থাকতে শুরু করে। শ্যামলী আগের থেকেও আরো বেশি পরিশ্রম করতে শুরু করে, কিন্তু অন্যান্য ড্রাইভাররা শ্যামলীর এই পরিশ্রমকে হিংসা করতে শুরু করে। তারা নিজেদের মধ্যে ফোন দিয়ে আটে শ্যামলীকে কিভাবে শায়েস্তা করা যায়। তাই তারা কয়েকজন গুন্ডাকে ভাড়া করে শ্যামলীকে ভয় দেখানোর জন্য। কি রে, তোর এখন অনেক টাকা হয়ে গেছে দেখছি। এটা তো ভালো কথা নয় শ্যামলী। তোর কাছে যা আছে চুপচাপ আমাদের দিয়ে দে। গুন্ডারা শ্যামলীর পা ভেঙে দেয় যাতে সে আর অটো চালাতে না পারে। সুধা তার মাকে হাসপাতালে নিয়ে আসে। সুধা এখন ভীষণ একা হয়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সুধা তার মায়ের পাশে দাঁড়ানোর জন্য সে নিজে অটো চালানোর কথা ভাবে। মা, এখন থেকে আমি অটো চালাবো। কিন্তু তোর লেখাপড়ার কি হবে? মা, আমি দুটো একসাথে সামলাবো, তুমি চিন্তা করো না। আমার ওপর শুধু তুমি বিশ্বাস রাখো। সুধা খুব সকালে উঠে ভাড়া খাটে, তারপর সে রোজকার মতো স্কুলে যায়। তারপর কিছুটা সময় লাইব্রেরিতে পড়াশোনা করে। আবার রাতের বেলা সে অটো নিয়ে বেরিয়ে পড়ে। যখনই সিগন্যালে গাড়ি দাঁড়ায় সুধা তার বই বের করে একটু পড়ে নেয়, কিন্তু সকলেই তাকে দেখে খুব হাসাহাসি করে। অটো চালাতে চালাতে পড়াশোনা, বিদ্যাসাগরের নাতনি নাকি? আরে ওকে কেউ বোঝাও, এভাবে আর যাই হোক পড়াশোনা হয় না। এই নিয়ে আপনাকে মাথা না ঘামালেও চলবে কাকু। পরীক্ষা কাছাকাছি চলে এলে সুধা কয়েকদিন অটো চালানো বন্ধ রেখে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে। কিন্তু এর ফলে আরও একটা সমস্যা দেখা দেয়। তাদের সংসারে কোনো ইনকাম হয় না। অনেকদিন অটো না চালানোর ফলে অটোর মালিকও বিরক্ত হয়ে তাদেরকে অটো ফিরিয়ে দিতে বলে। কোনো ইনকামই তো আসছে না আর তোমাদের থেকে। অটোটা এবার তোমরা ছেড়ে দাও। কিন্তু কাকু। কোনো কিন্তু নয়, নিজেদেরটা এবার নিজেরা বুঝে নাও। সুধা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নেয়। সেই টাকা নিয়ে সে শহরে পরীক্ষা দিতে যায়। এর কিছু মাস পরেই রেজাল্ট বেরোয়, আর সে জেলার মধ্যে প্রথম হয়। এটা কি সেই মেয়েটা যার বাবা জেলে রয়েছে আর মা অটো চালায়? একসময় যে মানুষগুলো সুধা আর তার পরিবারকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছিল, তারাই আজ এসে সুধাকে অভিনন্দন জানায়। তার এই সফলতা মিডিয়াও কভার করতে আসে। সুধা, তোমার পরিস্থিতির কথা আমরা সবাই শুনেছি, কিন্তু এসবের মধ্যে থেকে তুমি কিভাবে টপ করলে? আমি বাবার কষ্ট, মায়ের কষ্ট দেখেছি, আর এগুলোই আমাকে জোর দিয়েছে। আর তাই আজ আমি এই জায়গায়। তুমি জেলায় প্রথম হওয়ার জন্য বিভিন্ন সংস্থা থেকে অনেক স্কলারশিপ পাবে। তো বলো, কেমন লাগছে তোমার? খুব 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 ভালো লাগছে। আমি এই দিনটার জন্যই তো অপেক্ষা করে এসেছি এতদিন। এর সাথেই সুধা মিডিয়াকে জানায় তার বাবা এবং মায়ের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা। তার কথা শুনে প্রশাসন নড়ে চড়ে বসে, আর সুধার বাবা ছাড়া পেয়ে যায়। কিছুদিনের মধ্যে তার মাও সুস্থ হয়ে ওঠে। আবার আগের মতো তারা জীবন কাটাতে শুরু করে।